ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আবুল কাশেম। প্রিয় দর্শক, আমরা আজকে কথা বলবো যে সরকারের যে রাজস্ব আহরণ এবং রাজস্ব ফাঁকি রোধে যে এই নতুন সরকার বেশ কিছু ইনিশিয়েটিভ নিচ্ছে। তো সে বিষয়ে আজকে টিভিএস লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি হলো এরকম যে আমাদের জাতীয় রাজস্ব বোর্ড তারা হচ্ছে 10,000-এর অধিক প্রতিষ্ঠানের হচ্ছে যে তারা ব্যাট অডিট করবে, যে সেখানে ব্যাটে আসলে কোনো ফাঁকি হয়েছে কিনা। যদি তারা ফাঁকি ডিটেক্ট করতে পারে তাহলে এনবিআর আশা করতেছে যে এখান থেকে প্রায় 38,000 কোটি টাকা বাড়তি রাজস্ব আহরণ হতে পারে আর কি। এ বিষয়ে টিভিএস লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন আমাদের সিনিয়র রিপোর্টার রিয়াদ হোসেন। আমরা তার কাছ থেকে বিস্তারিত জানবো। রিয়াদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। যে এবছর যে জাতীয় বাজেটে যে এনবিআরকে 6 লাখ কোটি টাকা যে টার্গেট দেওয়া হয়েছে, তখন তো আমাদের রিপোর্ট আর অর্থনীতিবিদ সবার মধ্যেই একটা আশঙ্কা ছিল যে এটা আসলে অর্জন করার মতো না, এত হিউজ একটা অ্যামাউন্ট, দেশের ব্যবসা বাণিজ্য যখন খারাপ। তো এর মধ্যে আমরা দেখলাম যে এনবিআর নতুন একটা ইনিশিয়েটিভ নিচ্ছে, যেখানে 38,000 কোটি টাকা কিন্তু হিউজ অ্যামাউন্ট। একটা উদ্যোগে যদি এত টাকা আসে, এটা একটা বড় আশাব্যঞ্জক খবর। কিন্তু আপনার কাছে আমরা জানতে চাবো যে এই যে প্রায় 10,000 বা তার বেশি প্রতিষ্ঠান অডিট করা, এই সক্ষমতাটা এনবিআর আছে কিনা, এনবিআর কীভাবে এটা করবে, বা এই টার্গেট যেটা করছে সেটা কীভাবে অর্জন করতে পারে? কাশেম ভাই, আপনাকে ধন্যবাদ। এই আলোচনাটা এসেছে গতকালকে প্রধানমন্ত্রী অর্থনীতি বিষয়ক উপদেষ্টা এনবিআর একটা মিটিং করেছেন সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে। সেখানে এনবিআর একটি প্রেজেন্টেশন দিয়েছে। এনবিআরের 3টা উইং আছে, তার মধ্যে ভ্যাট, কাস্টমস থেকে একটা প্রেজেন্টেশন এবং ইনকাম ট্যাক্স থেকে। তো ভ্যাটের যে প্রেজেন্টেশন, সেখানে তারা দেখিয়েছেন যে এডিশনাল তাদের যে টাকাটা এই ফিসক্যাল ইয়ারে আদায় করতে হবে, সেটা কোন কোন খাত থেকে আদায় করবে তার একটি আউটলাইন তারা আসলে ওনার সামনে উপস্থাপন করেছেন। সেখানে একটি বিষয় আছে যে যেসব প্রতিষ্ঠানগুলো ভ্যাট ফাঁকির উচ্চ ঝুঁকির মধ্যে আছে বলে তারা মনে করে, এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে তারা সিলেক্ট করবে। সিলেক্টের একটা কার্যক্রম ইতিমধ্যে তারা শুরু করেছে সফটওয়্যারের মাধ্যমে অডিট, সেটি একটি আছে, বাট এটি এর বাইরের কার্যক্রম। তো এইভাবে তারা যেসব প্রতিষ্ঠানগুলো তারা মনে করে যে সম্ভাব্য এখানে বড় ভ্যাট ফাঁকি হচ্ছে, বাট তাদের হিসাবের বাইরে রয়ে গেছে, তারা ধরতে পারছে না, এরকম তারা 10,000, মিনিমাম 10,000, এই সংখ্যাটা আরও অনেক বেশি হবে, এরকম প্রতিষ্ঠানগুলোকে তারা চিহ্নিত করবে। এবং এই প্রতিষ্ঠানগুলো থেকে তারা আশা করছে ভ্যাট যে ফাঁকি হচ্ছে সেই ফাঁকি তারা ডিটেক্ট করবে অথবা ফাঁকি রোধ হবে। এর মাধ্যমে 45 থেকে 50,000 কোটি টাকা তারা ডিটেক্ট করবে, এটা তাদের প্ল্যান। এর মধ্যে অ্যাটলিস্ট 38,000 কোটি টাকা তারা আশা করছে যে আদায় করতে পারবে। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের প্রতিষ্ঠান বা কিভাবে এটা। সাধারণত একটা ক্রাইটেরিয়া আছে যে যারা বছরে 1 কোটি টাকার বেশি ভ্যাট দেয়। একটা বিষয় পরিষ্কার করা দরকার এখানে, সেটা হচ্ছে ভ্যাট কিন্তু কোনো প্রতিষ্ঠান দেয় না। আসলে প্রতিষ্ঠান কনজিউমারের কাছ থেকে আদায় করে সেই টাকাটা সরকারের কোষাগারে দেয়। প্রতিষ্ঠান হলো আদায়কারী কর্তৃপক্ষ বা সত্তা। তো এরকম 2,000-এর মতো প্রতিষ্ঠানকে তারা চিহ্নিত করবে যারা উচ্চ ঝুঁকির মধ্যে আছে বলে মনে করে এনবিআর। এই প্রতিষ্ঠানগুলো থেকে অ্যাটলিস্ট 10,000 কোটি টাকা তারা আদায় করতে চায় ফাঁকি রোধ করার মাধ্যমে, ফাঁকি ধরার মাধ্যমে। এর বাইরে আরও অন্যান্য যে প্রতিষ্ঠান, মিড রেঞ্জের প্রতিষ্ঠান আছে, ইভেন কিছু ছোট প্রতিষ্ঠান আছে যারা খুব কম ভ্যাট দেয়, কিন্তু এদের টার্নওভার বা অন্যান্য বিবেচনা এনবিআর মনে করছে ভালো ভ্যাট আদায় করা সম্ভব, কিন্তু তারা পাচ্ছে না। এরকম আরও মিনিমাম 8,000, 8,000 না, এটা আসলে আরও অনেক বেশি হতে পারে, মিনিমাম 8,000 প্রতিষ্ঠান, সেখান থেকে আরও 25,000 কোটি টাকা আসবে বলে এনবিআর আশা করছে। এর মধ্যে একটা উদাহরণ, ধরুন সাপ্লাই, বিভিন্ন জায়গায় যে ক্রয় বিক্রয় সাপ্লাই হচ্ছে, এই সাপ্লাইয়ের ক্ষেত্রে আমি একটা উদাহরণ, আমাকে এনবিআরের একজন অফিসার উনি বললেন যে যেমন রিয়েল এস্টেট যেসব প্রতিষ্ঠানগুলো, তাদের যে কেনা ক্রয় বিক্রয় আছে, বিভিন্ন ধরনের নির্মাণ সামগ্রী তাদের কিনতে হয়। তো এর মধ্যে কিন্তু যাদের কাছ থেকে কিনে, যারা সরকারকে এই তথ্যগুলো দেয়, এর মধ্যে ব্যাপক গরমিল। প্রতিষ্ঠানগুলো যা দেখাচ্ছে, কিন্তু ওই সিমেন্ট কোম্পানি অথবা অন্যান্য আরও যেসব সিমেন্ট রোড, যারা এটার সঙ্গে অনেক গরমিল। একটা প্রতিষ্ঠানের উদাহরণ দিলেন ওই অফিসার, বললেন যে একটা রিয়েল এস্টেটের একটা প্রতিষ্ঠানকে তারা আইডেন্টিফাই করেছেন রিসেন্টলি,
সেখান থেকে প্রায় 450 কোটি টাকা তারা ভ্যাট ফাঁকি উদ্ঘাটন করেছে। তো উনি বললেন যে খালি এই রিয়েল এস্টেট সেক্টরের যতগুলো প্রতিষ্ঠান আছে এদেরকে ঠিকভাবে যদি ধরা যায় এখান থেকে একটা ভালো অ্যামাউন্ট, জাস্ট এটা একটা উদাহরণ। এরকম আরও অনেক প্রতিষ্ঠান আছে তারা এভাবে ধরতে চান, এভাবে তারা আদায় করতে চান। এটা একটা বিষয়। এখন প্রশ্ন হচ্ছে তাদের সক্ষমতা কতটুকু। সক্ষমতার বিষয়টা হ্যাঁ, এই প্রশ্নটাই আমি আপনাকে করতাম যে এনবিআর এর আসলে এত হিউজ পরিমাণ অডিট করার সক্ষমতা তাদের আছে কিনা। দেখুন, বহু বছর ধরেই এনবিআর একটা আলোচনা আছে যে অটোমেশন এবং ইন্টিগ্রেশন। আমাদের ইকোনমিস্টরা বলছেন যে আমাদের অর্থনীতির যে সাইজ তাতে সরকার যে পরিমাণ ভ্যাট এখন পাচ্ছে, লাস্ট ফিসক্যাল ইয়ারে আপনার 2 লাখ কোটি টাকার মতো বা কিছু কম হবে আদায় করেছে। ওনারা বলছেন যে এর অ্যাটলিস্ট ডাবল হওয়া উচিত আমাদের ইকোনমিক যে সাইজ আছে বা যে কার্যক্রম আছে তাতে। কিন্তু তার মানে সরকার অর্ধেক পাচ্ছে। তো এইটার দুইটা ভাবে পাচ্ছে না। একটা হচ্ছে একটা গ্রুপ ভ্যাটের আওতারই বাইরে এখনো পর্যন্ত, আরেকটা গ্রুপ আছে ভ্যাটের আওতায় আছে, হয়তো ওনার 1 কোটি টাকা ওই প্রতিষ্ঠানে আসলে ভ্যাট দেওয়ার কথা, ভ্যাট দিচ্ছে হয়তো 10 লাখ টাকা বা 5 লাখ টাকা অথবা 15-20 এরকম অনেক কম দিচ্ছে। তো এখন প্রশ্ন হচ্ছে এই যে বহু বছর ধরে অটোমেশনের কথা এবং ইন্টিগ্রেশন, একটা হচ্ছে অটোমেশন মানে এনবিআর এর নিজের মধ্যেই, নিজের ডিপার্টমেন্টের মধ্যেই কিন্তু 3টা উইং আছে, সেখানেও কার্যকর অটোমেশন হয়নি। তারপরে অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে ইন্টিগ্রেশন করতে হলে অটোমেশনটা গুরুত্বপূর্ণ। ধরুন সরকারের যে বিভিন্ন সংস্থা আছে, ডিপিডিসি, ডেস্কো, তিতাস, যারা ইউটিলিটি সার্ভিস দিচ্ছে, অথবা বিআরটি আছে, সরকারি বাংলাদেশ ব্যাংক বা বিভিন্ন ব্যাংক আছে, যেখানে যেখানে আসলে অর্থনৈতিক কার্যক্রমগুলোর যে পয়েন্ট যেখানে, তো এগুলোর সাথে ইন্টিগ্রেশনের প্রয়োজন। তাহলে একটা প্রতিষ্ঠান কোনো একটা জায়গায় যদি ভুল ইনফরমেশন দেয়, ইন্টিগ্রেশন হলে সেই তথ্যটা বের করা সম্ভব। এটি এখনও কার্যকরভাবে এনবিআরে আসলে হয়নি। গত 2 দশক ধরে আলোচনা হচ্ছে, কার্যকর খুব বেশি কিছু হয়নি। হয়েছে, একদম হয়নি তা নয়, কিন্তু যা প্রয়োজন তার তুলনায় অনেক কম। ফলে সেই বিবেচনায় আসলে এনবিআর এর সক্ষমতার ঘাটতি আছে, এটা পরিষ্কার। আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাবো যে আমাদের এনবিআর এর কিছু কিছু কর্মকর্তার বিরুদ্ধে হচ্ছে ঘুষ দুর্নীতির অভিযোগও কিন্তু বেশ পুরনো, এবং তাদের বিরুদ্ধে এটা শোনা যায় যে এই অডিটের নামে তারা হচ্ছে বড় ধরনের করাপশন করে, এবং একটা প্রতিষ্ঠানে যা অডিট করে হয়তো দেখা যাচ্ছে যে তার কাছে 2 কোটি টাকা পাওয়া যাবে হিসাব করলে, তাকে বলতেছে ভাই আপনি আমারে 50 লাখ দেন আর এনবিআরকে 50 লাখ দেন, আপনি এটা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই যে 10,000 বা তারও বেশি প্রতিষ্ঠান অডিট হবে, তো সেখানে যে এই যে ব্যবসায়ীদের এই প্রতিষ্ঠানগুলো যারা অডিটের মধ্যে পড়ে যাবে, তাদের যে কনসার্ন যে তারা হচ্ছে ঘুষ দুর্নীতির শিকার হবে না, সেটা এনশিওর করার মতো সক্ষমতা কি প্রথমত এনবিআর আছে ঘুষ কিনা? বা মানে ঘুষ সাধারণত দেয়, একটা হচ্ছে একটা পক্ষ হয়তো বাধ্য হয় যে ব্যবসা ঠিক আছে, সব কিছুই ঠিক আছে, তবুও পরিস্থিতির কারণে আসলে বাধ্য হয়। কিন্তু একটা বড় অংশ আছে ওনার নিজের প্রবলেম আছে বলে উনি ঘুষ দিচ্ছে, এটি একটি বিষয়। কারণ উনি, আপনি যেটা বললেন 2 কোটি টাকা তার রেভিনিউ আসে, উনি এখান থেকে 1 কোটি টাকা মানে 1 কোটি টাকা সরকারকে কম দিবে, সেজন্য ওই অফিসারকে উনি ঘুষ দিচ্ছে। এই একটা বিষয়, আর অফিসারের দিক থেকে এই দেখলে এই যে একটা সে বিষয়, নিজে 50 লাখ পাওয়ার জন্য সরকারের 1 হ্যাঁ, কোটি টাকা ছাইড়া এই দেয়া একটা বিষয় সে হচ্ছে আসলো। ব্যবসায়ীদের অ্যাঙ্গেলে যিনি ইয়ে করেন। আর একটা হচ্ছে অফিসার। এই যে ধরুন সরকার 2 কোটি টাকাই পেত, আলটিমেটলি সরকার পেল 1 কোটি টাকা, অফিসারের পকেটে চলে গেল 1 কোটি টাকা। এই যে আমরা এনবিআর এর বিভিন্ন সময় শুনি এনবিআর এর কর্মকর্তাদের অনিয়ম, দুর্নীতি বা এসব বিভিন্ন সময়ে আসে, বিশেষ করে গত 2-3 বছর এটি ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। তো এই ঘুষ যদি না হয় তাহলে এগুলো তো এইভাবে আলোচনায় আসতো না। এক মতীয় কাণ্ডই তো সবার সামনে একটা উদাহরণ হয়ে রইল। তো এরকম ঘটনাগুলো কিন্তু ঘটছে, মাঠ পর্যায়ে ব্যাপকভাবে ঘটছে বলে একটা অভিযোগ আছে। ধরুন একটা প্রতিষ্ঠান সে যদি ছোটও হয়, তার হয়তো 1 মাসে 10,000 টাকা ভ্যাট আসার কথা বা 20,000 টাকা ভ্যাট আসার কথা। কি করছে ওই অফিসার, হয়তো সরকারকে 2,000 টাকা ভ্যাট দিচ্ছে, বাকি 5,000 টাকা হয়তো অফিসার নিয়ে নিচ্ছে। এরকম ঘটনা আমরা শুনি মাঠ পর্যায়ে, বিশেষ করে ভ্যাট বা ট্যাক্সের ক্ষেত্রে এগুলো হচ্ছে। এই ঘটনাগুলা, তার মানে এটিকে যদি চেক দেওয়া না যায় তাহলে সরকারের যে 38,000 কোটি টাকা এডিশনাল আনার কথা, এটা কিন্তু এডিশনাল, মানে সরকার যেই রেভিনিউ আসবে স্বাভাবিকভাবে তার বাইরে এক্সট্রা, তাহলে এই টাকাটা সরকার পাওয়াটা মুশকিল হয়ে যাবে। ঠিকই হয়তো হ্যাঁ ফাঁকি হচ্ছে বা ফাঁকি
হয়তো ধরতেও পারবে। কিন্তু এই জায়গাটাতে এই খুব গুরুত্বপূর্ণ। এই জন্যই যেটা আমরা একটু আগে বলছিলাম যে অটোমেশন যদি হয়, তথ্য অবাধ তথ্য থাকে এবং ইন্টিগ্রেশন সব প্রতিষ্ঠানের কাছ থেকে তার সেই ইন্টিগ্রেশনটা থাকে, তাহলে কর্মকর্তাদের হাতে এই ধরনের সুযোগ কম থাকে। কর্মকর্তারা নিজে ইচ্ছামতো যে হ্যাঁ আপনার এত ভ্যাট হয়েছে আমাকে এত দেন, সেই সুযোগটা কমে যাবে। ফলে আলটিমেটলি দিন শেষে এনবিআরকে অটোমেশন ইন্টিগ্রেশনেই যেতে হবে। এটা যত দ্রুত করা যাবে তত এটা রাষ্ট্রের জন্য ভালো, ফাঁকিও কমবে এবং ভোক্তার কাছে যে টাকাটা যাচ্ছে সেটা আলটিমেটলি সরকারের কাছে, সরকারের ঘরে ঠিকঠাক মতো যাবে। আমরা একদম শেষ সময় চলে আসছি, আপনার কাছে সংক্ষেপে জানতে চাবো যে এই যে এবছর যে আপনার 6 লাখ কোটি টাকা যে রাজস্ব আহরণের টার্গেট, প্রতি বছরই টার্গেট থাকে এবং প্রতি বছরই কিন্তু এনবিআর এই টার্গেটটা অ্যাচিভ করার জন্য বিভিন্ন ধরনের প্ল্যান করে। যেমন এবছর যেমন করছে যে 10,000 প্রতিষ্ঠান বা আরও বেশি প্রতিষ্ঠান অডিট করবে, সেখান থেকে 38,000 কোটি টাকা এক্সট্রা আসবে, এরকম প্ল্যান হচ্ছে প্রতি বছরই করে। কিন্তু তারপরেও আমরা দেখি যে প্রতি বছরই লক্ষ্যমাত্রার তুলনায় অনেক পিছনে থাকে। তো এবছর দেশের যে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, আপনি যদি সংক্ষেপে বলেন যে আসলে এই লক্ষ্যমাত্রাটা কতটা অর্জন করা সম্ভব? আমাদের লাস্ট ফিসক্যাল ইয়ারে যে রাজস্ব আদায় হয়েছে তার তুলনায় রানিং ফিসক্যাল ইয়ার যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, আমরা যদি হিসাব করি তাহলে প্রায় 50% বেশি রাজস্ব আদায় করতে হবে এই অর্থ বছরে। স্বাধীনতার পর বাংলাদেশে কোনো বছর এত বেশি পরিমাণে রাজস্ব আদায়ের রেকর্ড নেই। সর্বোচ্চ 2008-09 অর্থ বছরে সম্ভবত বা 7-8 অর্থ বছরে 26 বা 27% গ্রোথ হয়েছিল, সেটাও একটা ভিন্ন পরিস্থিতির কারণে। তার মানে আমাদের এভারেজ গ্রোথ আসলে 14-15-16% মতো, সেটাই হয়। তো ফলে সরকার আবার এই বছরের বাজেটে কিন্তু বেশ কিছু জায়গায় আবার ছাড়ও দিয়েছে। ফলে আবার ইকোনমিতে এমন কোনো বিশেষ গতি আসার সম্ভাবনাও নেই যে যাতে অনেক পরিমাণে রেভিনিউ আসতে পারে। কারণ রেভিনিউটা আসবে হলো অর্থনীতিতে গতি আসলে, মানুষের আয় হলে, কনজাম্পশন বেশি হলে। তো এরকম পরিস্থিতিও কিন্তু দেখা যাচ্ছে না। এই বছর সরকার হয়তো এডিপি থেকে, অর্থাৎ বার্ষিক উন্নয়ন কর্মসূচি সরকার যেটা বাস্তবায়ন করে, সেখান থেকে একটা রাজস্ব আসে। তো সেটিও এবছর হয়তো গতবারের তুলনায় বাড়তি ধরা হয়েছে বেশ। কিন্তু ফাইনালি কতটুকু কার্যকর হবে বা বাস্তবায়ন হবে, তো এটি একটি উদাহরণ আমি দিলাম। এরকম অন্যান্য জায়গায়ও ইকোনমির সেই গতি নেই। ফলে আসলে যে টার্গেট ধরা হয়েছে এটি অত্যন্ত কঠিন, এটা আমাদের অর্থনীতিবিদরা বলছেন এবং বাস্তবতা তাই দেখা যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা রিয়াদ হোসেনের কাছ থেকে জানলাম যে আমাদের এনবিআর হচ্ছে রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জনের জন্য আসলে কি কি প্ল্যান করছে এবং তারপরেও সামনে আমাদের রাজস্ব আহরণ পরিস্থিতি কেমন হতে পারে। আজকে আমাদের আলোচনা এটুকুই। আমাদের শো ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।